এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। বিশ্বকাপ ইস্যুতে মিরাকেলের অপেক্ষায় বিসিবি। পূর্ণ সদস্যের ভোটাভুটিতে হারল 14-2 ব্যবধানে। খেলতে হলে যেতে হবে ভারতে, জানালো আইসিসি 24 ঘন্টার আলটিমেটাম। আর্থিক লোকসান হলেও নিরাপত্তা ইস্যুতে আপোষ নয় ভারতের, পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। মন্তব্য উপ প্রেস সচিবের। আইসিসির ভূমিকা প্রশ্নবিদ্ধ। আইসিসির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। বিশ্বকাপ খেলার চেয়েও নিরাপত্তা ইস্যু জরুরি বলছেন সমর্থকরা। রাজনীতিকে মাঠের বাইরে রাখার পরামর্শ অনেকের। বিশ্বকাপে বাংলাদেশ না গেলে ক্ষতি হবে ভারতের, ভিউয়ারশিপ ছাড়াও প্রভাব পড়বে ক্রিকেট বাণিজ্যে। আক্ষেপ কলকাতাবাসীর, বিভেদ ভুলে সহমর্মিতার সম্পর্ক জোরদার আশা। ভেন্যু পরিবর্তন হচ্ছে না। বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি। বুধবার অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে পূর্ণ সদস্য দেশগুলোর ভোটাভুটির পর এমন সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির সিদ্ধান্ত পরিবর্তনে মাত্র একদিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি। এতে টাইগারদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা অনেকাংশেই শেষ হয়ে গেল। নানান জল্পনা কল্পনা আর গুঞ্জনের অবসান। বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। বুধবার আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে পূর্ণ সদস্য দেশগুলোর সদস্যরা। ছিল দুই সহযোগী দেশও, যেখানে পিসিবির প্রতিনিধিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম। ভারত বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার সিদ্ধান্তের ওপর ভোট করে আইসিসি। বড় ব্যবধানে যে ভোটাভুটিতে হেরে গেছে বিসিবি। বেশ কিছু গণমাধ্যমের দাবি, পাকিস্তান বাদে কাউকেই পাশে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভেন্যু পরিবর্তন না করে বাংলাদেশের বিকল্প দল নেয়ার পক্ষে ভোট দিয়েছে প্রায় সব দেশ। তাতে চাপটা এখন বিসিবির ওপরেই। সরকারের সঙ্গে কথা বলে আগামী 24 ঘন্টার মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানাতে বলেছে আইসিসি। নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে গ্রুপ সিতে বাংলাদেশের পরিবর্তে নতুন দল অন্তর্ভুক্ত করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রকরা। আর তাতে সবচেয়ে এগিয়ে স্কটল্যান্ড। ইউরোপীয় অঞ্চল থেকে বাছাই পর্ব উতরাতে না পারলেও র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে স্কটিশরা। বাংলাদেশের বিকল্প হিসেবে তারাই পেতে পারে টি-20 বিশ্বকাপের টিকিট। এদিনই এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশের অভিযোগের প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে আইসিসি। যেখানে ভারতের কোনো ভেন্যুতে বাংলাদেশি খেলোয়াড়, সমর্থক কিংবা গণমাধ্যম কর্মীদের জন্য নিরাপত্তা সংকট দেখছে না বলে উল্লেখ করে এই সংগঠনটি। এমন সিদ্ধান্তে পৌঁছাতে স্বাধীন নিরাপত্তা পর্যালোচনা করেছে আইসিসি। চিঠিতে আরও উল্লেখ করা হয়, বড় ধরনের নিরাপত্তা সংকট ছাড়াই ভেন্যু পরিবর্তন করে দেওয়ার সিদ্ধান্ত আইসিসির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। পাশাপাশি অন্য দলগুলোর জন্যেও এমন দৃষ্টান্ত বাজে উদাহরণের সৃষ্টি করবে বলে দাবি করেছে আইসিসি। সাব্বির মিথুন, সময় সংবাদ। রাজধানীর গুলশানে বিএনপির অফিসিয়াল থিম সং উদ্বোধন অনুষ্ঠান চলছে। সেখানে আছেন সহকর্মী দিন সাব্বির। খেলার সময়ের শুরুতেই সরাসরি যাচ্ছি তার কাছে। গণতন্ত্রের জোরসে বলো। ধন্যবাদ। আমি বন্ধুরা, এই ধানের শীষের থিম সঙ্গের যে অনুষ্ঠানটির এখানে আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের এবং এই আনুষ্ঠানিকভাবে থিম সং আপনাদের সামনে বেজে উঠবে। তো এই অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি।
ধন্যবাদ। আমি শেষ করে দিচ্ছি। আমরা সবাই শুনলাম থিম সংটি অসাধারণ। এটি বাংলাদেশের গ্রামে গঞ্জে, হাটে বাজারে, পাড়ায় মহল্লায় মানুষকে অনুরণিত হবে, মানুষের মনের মধ্যে মানুষকে উদ্বুদ্ধ করবে এবং আমরা যে উৎসবের আমেজ হারিয়ে ফেলেছিলাম 15-16 বছর ধরে, আবার আমরা সেই উৎসবের আমেজের দিকে ফিরে যাব এবং বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা ইনক্লুসিভ নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন এবং সবাইকে নিয়ে যে নির্বাচনের জন্য আমরা চিৎকার করেছি, আমরা কথা বলেছি, আমরা স্লোগান দিয়েছি 15-16 বছর ধরে, যেটি কেড়ে নেওয়া হয়েছিল, আবার সেটি ফিরে আসছে এবং সেটি ফিরে আসার ক্ষেত্রে এই থিম সংটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি আবারও ধন্যবাদ জানাই জুবায়ের বাবুকে। সে মোটামুটি এই অনুষ্ঠানটির আয়োজন করেছে অনেককে সামনে নিয়ে, এত রাত মানে ঠিক যথাসময়ে 12টা 1 মিনিটে যখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে সেটিকে সামনে রেখেই তার মাথা থেকে এটি এসছে। আমি ওর প্রথম চেহারা দেখে মনে করেছিলাম ও ছাত্র ইউনিয়ন করতো। তা আমি এমনিতেই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা অন্যান্য ইউনিভার্সিটির চাইতে আমি করব না, কাউকে ছোট করব না, ওদেরকে একটু আবার কেন জানি কালচারালি রিফাইন্ড মনে হয়, ওদের কথাবার্তা, ওদের আচার আচরণ। শুধু ও বলে নয়, ওর যারা আরো সতীর্থ আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদের অনেকের সাথে আমার এমনি পরিচিত আছে, তো ওদের কাছে জিজ্ঞেস করেছি, তো বলছে না ভাই, ও হচ্ছে একেবারে আমি যে ছাত্র সংগঠনটি করতাম সেই ছাত্র সংগঠনের লোক এবং জোরালো লোক প্রয়োজন হলে হাত গুটিয়ে ধস্তাধস্তিও করতে পারত। ও চেহারা দেখলে মনে হয় একটু মানে একটা ভদ্রচিত অবয়ব রয়েছে, কিন্তু ও হচ্ছে একবারে পিওর আমাদের লোক। তো তখন থেকে আবার ওর প্রতি আরো বেশি ভালোবাসা এবং স্নেহ আমার রয়েছে। যাই হোক, আমি সবাই মিলে এই অনুষ্ঠানটি তারা করেছেন এবং আমাদেরকে নিয়ে এসে আমাদেরকেও সংযুক্ত করেছেন, এই জন্য আমি আবারও তাকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করি এই গানটির মধ্যে দিয়ে মানুষকে যে ভুলিয়ে দেওয়া হয়েছিল, ভোটারদেরকে যে ভুলিয়ে দেওয়া হয়েছিল, ধানের শীষ নামে এত বড় একটা জনপ্রিয় একটি প্রতীক, যে প্রতীকটি আমি আগেই বলেছি যে প্রতীকটি শুধুমাত্র একটা ভোটের প্রতীক নয়, এই প্রতীকটার সাথে আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের ভালোবাসা, দেশের প্রতি প্রেম এবং আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র সবগুলি যেন একে অপরের সাথে সংযুক্ত রয়েছে, সংশ্লিষ্ট রয়েছে। এই ধানের শীষ সেই সংশ্লিষ্টতা করেছেন এদেশের মানুষকে। আমাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা এখানে বলেছেন, দুইটি দেশ সম্পর্কে একটি কথা আছে, একটা মার্কিন যুক্তরাষ্ট্রের কালচারকে বলা হয় বহু জাতি থেকে মানুষ গিয়ে সেখানে এমন একটি কালচার তারা তৈরি করতে চায়, সেটা মেল্টিং পট কালচার, মানে সবাই একবার গলে টলে একটা কালচারে হবে। আর কানাডারটা বলা হয় এটা সালাদ পট, মানে সালাদ যেমন তার একই পাত্রের মধ্যে রাখা হয় যেখানে অনেক আইটেম থাকে, শসা থাকে, টমেটো থাকে, গাজর থাকে, কিন্তু প্রত্যেকটার অস্তিত্ব বোঝা যায়, প্রত্যেকটি। বিএনপির অফিসিয়াল থিম সং উদ্বোধন অনুষ্ঠানের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার ফিরছি খেলার খবরে। এদিকে মিরাকেলের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির আলটিমেটাম নিয়ে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল। সন্ধ্যায় আইসিসির বৈঠকে উন্মুক্ত ভোটাভুটিতে হেরে যাওয়ার পরই মন খারাপ করে ক্রিকেট বোর্ড ছাড়েন বুলবুল। এ সময় তার সঙ্গে আরও দুই পরিচালক আসিফ আকবর এবং এম নাজমুল ইসলামকেও দেখা যায় হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়তে।
পরে জানা যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করতে গেছেন তিনি। উপদেষ্টার বাসায় বুলবুলের সঙ্গে ছিলেন দুই সহ সভাপতি ফারুক আহমেদ, শাখওয়াত হোসেন, ক্রিক অপস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। দীর্ঘক্ষণ আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি তারা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পরই জানা যাবে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ। টি-20 বিশ্বকাপ খেলা না হলে কিছু আর্থিক লোকসান হবে ঠিকই, তবে নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। নিরাপত্তা নিয়ে শঙ্কা নিরূপণ করেই ভারতে দল না পাঠাতে ক্রিকেট বোর্ডকে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। পুরো প্রক্রিয়া আইসিসির ভূমিকা নিয়েও তুলেছেন প্রশ্ন। তিনি বলেন, বাংলাদেশের মতো পূর্ণ সদস্যকে ছাড়া ক্রিকেটের বিশ্বায়ন সম্ভব নয়। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবরে বলা হয়েছিল ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত হবে সব। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আলটিমেটামের কথা অস্বীকার করলেও সবাই অপেক্ষায় ছিলেন এই দিনটার। অবশেষে সে সময় মতোই সভায় বসে আইসিসি। ভার্চুয়াল মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বিশ্ব ক্রিকেটের হর্তাকর্তারা যোগ দেন। তবে ভোটাভুটিতে সেখান থেকে বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো সুসংবাদ আসেনি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়েই এখন উঠছে প্রশ্ন। পুরো প্রক্রিয়া আইসিসির ভূমিকাটা মনে হয়েছে স্লো। আইসিসি যদি বাংলাদেশ যেই মুহূর্তে বাংলাদেশ তার কনসার্নটা জানিয়েছে সেই মুহূর্তে যদি আইসিসি তড়িৎ পদক্ষেপ নিত তাহলে লজিস্টিক কিছু সমস্যার কথা যেটা বলা হয়েছে সেটা আমার মনে হয় সমাধানযোগ্য ছিল। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে শুরু, এরপর ক্রিকেট ২২ গজ ছাড়িয়ে হয়ে ওঠে বাংলাদেশ ও ভারতের জাতীয় ইস্যু। তবে বাংলাদেশের যৌক্তিক চাওয়া কোনোভাবেই মানতে চায়নি ইন্ডিয়া। বিসিসিআই এর মোড়লগিরির ক্রিকেট বিশ্বে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসিও কালক্ষেপণ করে গেছে। তবে নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপে খেলতে দলকে ভারতে পাঠাবে না প্রথম থেকেই অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু কখনো বলেনি যে তারা বিশ্বকাপটা খেলবে না। বাংলাদেশ বিশ্বকাপের ভেন্যুর পরিবর্তন চেয়েছিল, শ্রীলঙ্কায় খেলতে চেয়েছে। নিরাপত্তা এমন একটা ইস্যু, এটা নিয়ে আসলে নেগোসিয়েশন করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ গভর্নমেন্ট যদি মনে করে যে বাংলাদেশের নাগরিকরা ভারতের নিরাপদ না, তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের পূর্ণ অধিকার রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যথাযথ অ্যাডভাইসটা দেওয়ার। বাংলাদেশ ক্রিকেটের হয়তো আর্থিক কিছু ক্ষতি হবে, কিন্তু ইস্যুটা যেহেতু নিরাপত্তার, আর্থিক ক্ষতি মেনে নিয়েও আসলে নিরাপত্তার বিষয়টাকে আমার বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপে ভারত পাকিস্তানের জন্য ভেন্যু পরিবর্তন হলেও বাংলাদেশের ক্ষেত্রে কেন এমন সিদ্ধান্ত প্রশ্ন তুলছেন বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ দর্শকরাও। আইসিসি যখন ক্রিকেট নিয়ে কাজ করে, তারা যেই মুহূর্তে ক্রিকেটের বিশ্বায়নের জন্য কাজ করছে সেই মুহূর্তে বাংলাদেশকে উপেক্ষা করার কোনো আইসিসির কোনো সুযোগ নেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা এবং দেশের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। পুরো ঘটনাটাই আসলে জানেন শুরু থেকে এখন পর্যন্ত। আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু এরই মধ্যে জানিয়ে দিয়েছে। এখন আসলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ, বিশ্বকাপের ভবিষ্যৎ কি দেখেন? আমি তো কিছুই দেখি না বিশ্বকাপের ভবিষ্যৎ। মানে এটাই হওয়ার কথা ছিল। বাংলাদেশ যেহেতু একদম প্রথম থেকেই অনড় এবং অটল ছিল নিজেদের অবস্থানে, তো আমরা যে খবর পাচ্ছিলাম, ভারতীয় সংবাদকর্মী যারা আছে, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, তাদের মাধ্যমে যে খবর পাচ্ছিলাম বা আইসিসিতে যে টুকটাক যোগাযোগ আছে, সেখান থেকে এটাই মনে হচ্ছিল যে সবচেয়ে সম্ভাব্য ফলাফল হবে যে আলটিমেটলি আইসিসি তো সরবে না। এবং সেটা শুরু থেকেই ছিল। দেখুন, বাংলাদেশ যে সময়টায় দাবি জানিয়েছে তখন বিশ্বকাপের আর 1 মাসের মতো বাকি। সো এই সময়টায় ওখান থেকে সরে আসা খুবই টাফ। বাংলাদেশ তাদের দিক থেকে দাবি জানিয়েছে, কিন্তু শুরুতেই যখন বাংলাদেশ একদম পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে যে বাংলাদেশ সেখান থেকে সরে আসবে না, একদম অটল, সেটা খুব টাফ। আপনার বিশ্বকাপের 1 মাসের তখন বাকি নেই। এবং লজিস্টিক্যাল কারণ ছাড়াও স্কেজুল হয়ে ওঠার আগে যদি হতো যে স্কেজুল তখন হয়নি, তাহলে এক ধরনের ব্যাপার ছিল। স্কেজুল হয়ে যাওয়ার পরে আমি কোনো সম্ভাবনা তখন দেখি নাই সত্যিকার অর্থে। তারপরেও বাংলাদেশ চেষ্টা করেছে, কিন্তু বার্গেনিংয়ের কোনো পয়েন্ট ছিল না বাংলাদেশের হাতে। বাংলাদেশ কিন্তু একদম শুরুতেই একটা জায়গায় স্থির ছিল। সো এটাই হওয়ার কথা ছিল। ভোটাভুটির দিকে যদি তাকাই, যে আসলে 14-2 যেটা আসলে বাংলাদেশ আর পাকিস্তান মনে হয় পক্ষে ছিল। বুলবুল ভাই দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন, ডেভেলপিং দেশগুলোতে কাজ করেছেন, তার অনেক জানাশোনা আছে। ওই জায়গাটায় কিছুটা আসলে তিনি ব্যর্থ হয়েছেন কিনা এই জায়গায় ভোটাভুটিতে নিজের পক্ষে আনতে?
কিছুটা না, পুরোপুরি ব্যর্থ, একদম কমপ্লিট ফেইলিওর ক্রিকেট ডিপ্লোমেসির দিক থেকে। আমি বলবো পাকিস্তানের ভোটটা তো আসলে মানে আমাদের জানা কথা, পাকিস্তানের ভোটটা আমরা পাবো এখানে। অন্যান্য যে দলগুলো আছে, আমি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কথা বাদ দিলাম, জিম্বাবুয়ে আছে, আয়ারল্যান্ড আছে, আপনি মানে কাউকে যদি ম্যানেজ করতে না পারেন, ডেফিনেটলি আপনার একটা ক্রিকেট ডিপ্লোমেসি একটা সিরিয়াস ফেইলিওর বলতে হবে। এবং আপনার যথেষ্ট সময় ছিল, 4 তারিখে বাংলাদেশ জানিয়েছে আইসিসিকে, তারপর থেকে এই যে 2 সপ্তাহের বেশি সময়, এই 2 সপ্তাহের বেশি সময় আসলে বিসিবি কী করেছে? ইভেন বিসিবি যে ডকুমেন্টগুলো আইসিসিতে পাঠিয়েছে সেগুলো নিয়েও প্রশ্ন আছে। আইসিসির প্রেস লিস্টটাকে যদি আমি সত্যি ধরি, তারা যেভাবে বলেছেন, সেখানে তারা একটা খুব সিরিয়াস ব্যাপার উল্লেখ করেছেন যে বাংলাদেশের দাবিগুলো করেছে, বাংলাদেশের দাবি ছিল মোটামুটি মুস্তাফিজ কেন্দ্রিক। তারা মুস্তাফিজের নাম উল্লেখ করেনি, কিন্তু তারা বলেছে যে একজন প্লেয়ার একটা ঘরোয়া লিগে খেলতে পারেনি, সেই দাবিটাকেই বাংলাদেশ তুলে ধরেছে, যে সেই ব্যাপারটাকেই বাংলাদেশ তুলে ধরেছে, যে মুস্তাফিজকে যে নিরাপত্তা দিতে পারেনি তারা গোটা দেশকে, গোটা দলকে কীভাবে দেবে, এই ব্যাপারটাই বাংলাদেশ তুলে ধরেছে। কিন্তু এটা কিন্তু আইসিসিতে সেভাবে গ্রহণযোগ্য হবে না। আমাদেরকে আইসিসিতে গ্রহণযোগ্য করে তুলতে হবে, বিশ্বাসযোগ্য করে তুলতে হবে যে ভারতে যাওয়া বাংলাদেশ দলের জন্য, বাংলাদেশের জার্নালিস্ট বা সবার জন্যই নিরাপদ নয়, এই জিনিসটা প্রতিষ্ঠিত করতে হবে। সো সেই জায়গায় বাংলাদেশ ফেইলিওর একদম টোটালি, কারণ বাংলাদেশ সেটা প্রতিষ্ঠিত করতে পারেনি। আইসিসি পুরোপুরি একদম তাদের প্রেস রিলিজে উল্লেখ করে দিয়েছে যে বিশ্বাসযোগ্য কোনো নিরাপত্তা ঝুঁকি সেখানে নেই, এবং বাংলাদেশের জন্য কোনো, তারা শুধু নিজেদের নিরাপত্তা পর্যালোচনা নয়, তাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা তারা পর্যালোচনা করছে, মূল্যায়নও করছে সিকিউরিটি, সেখানেও তারা সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছে যে বাংলাদেশের জন্য সেখানে কোনো থ্রেট নেই। বাংলাদেশের ব্যর্থতা এখানেই, একে তো ভোটের জায়গাতেও কোনো দেশকে পক্ষে আনতে পারেনি পাকিস্তান ছাড়া, প্লাস এটাও প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে যে বাংলাদেশ, মানে বাংলাদেশ দলের জন্য ভারতে যাওয়া নিরাপদ নয়। এই জায়গায় আসলে যতটা ব্যর্থতা আছে, ধরেন এই ক্রিকেট প্রশাসনের পাশাপাশি ভারতের বা আইসিসির প্রধানও এখন জয়শাহ, তাদেরও খবরদারির কারণে অন্য বোর্ডগুলো আসলে এই তাদের পক্ষেই কথা বলেছে কিনা এটা হতে পারে। এখন দেখুন, যখন আইসিসি, আমরা জানি যে ইন্ডিয়া কতটা ইনফ্লুয়েন্সিয়াল এইসব জায়গায়, সো তাদের প্রভাব থাকতে পারে বা প্রচ্ছন্ন হুমকি আমি বলবো না, তারা জানে যে ইন্ডিয়ার বিরুদ্ধে গেলে কি হতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে। হয়তো ইংল্যান্ড অস্ট্রেলিয়া বোর্ড অতটা শঙ্কিত হবে না, অন্যান্য দেশের বোর্ড থাকতে পারে। কিন্তু এখানেই তো আপনার, যখন আপনি ইন্ডিয়ার কনফ্লিক্টটা তো ইন্ডিয়ার সঙ্গেই ছিল, যখন আপনি সেই পয়েন্টে গেলেন, তখন আপনাকে কিন্তু সেই জিনিসটা ভাবনায় রাখা উচিত ছিল যে আমি যখন যুদ্ধে নামছি, তখন আমাকে সেটা যুদ্ধের জয় কীভাবে আমি করতে পারি, কিংবা যুদ্ধের জয়টা আমি কীভাবে অর্জন করতে পারি, সেই জায়গাটায় বাংলাদেশ ফেল করছে। এখানে আমার মনে হয় যে শুরু থেকে আরেকটু ট্যাকটিক্যালি আরেকটু অন্যভাবে বাংলাদেশ যেতে পারতো। আমার মনে হয় শুরুতে একদম পয়েন্ট অফ নো রিটার্নে না গিয়ে অন্যভাবে যদি বাংলাদেশ হ্যান্ডেল করতে জিনিসটা, আপনি প্রত্যেকটা ধাপে ধাপে এগোতে, কারণ ক্রিকেট বোর্ড সেভাবে এগোচ্ছিল বলে আমরা জানি। কিন্তু আলটিমেটলি পরে আপনি জানেন যে কী হয়েছে, বাংলাদেশ সরকারের সেখানে ইনভলভ হয়েছে, তারপর জিনিসটা বাংলাদেশ বিসিবির কন্ট্রোলের বাইরে চলে গেছে। যে ব্যাপারটা যদি এমন হতো যে বাংলাদেশ ধরুন ভেন্যু সরিয়ে নিয়েছে অন্য কোথাও, সেটাও আমি মনে করি বাংলাদেশের জন্য একটা জয় হতো। কলকাতার জায়গায় আমরা ব্যাঙ্গালোর কিংবা থিরুভানান্তপুরম কিংবা অন্য কোনো ভেন্যুতে খেলতাম, সেটা এক ধরনের জয় হতো। বাংলাদেশ যদি কোনো সিকিউরিটি টিম ভারতে পাঠাতো, এটা কিন্তু কখনো হয় নাই। বাংলাদেশের কাছে এবার লজিক্যাল গ্রাউন্ড ছিল, বাংলাদেশ যদি সিকিউরিটি টিম পাঠাতো ভারতে, সেটাও এক ধরনের জয় হতো। অবশ্যই আমরা দেখি যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া যখন আসে বাংলাদেশে মানে সফর করতে, তখন তারা পাঠায়। ভারতে খুব নর্মাল, মানে রেগুলারলি এটা কিন্তু পাঠানো হয় না। তো আমরা যদি পাঠাতে পারতাম, সেটাও কিন্তু এক ধরনের জয়, মোরাল ভিক্টরি হতো। এবং সেটা সব জায়গায় কিন্তু আপনি 100% পাবেন না, কিছু কিছু জায়গায় আপনার 70-80% পাওয়া মানে আপনার বিশাল জয়। আমরা তখন এই যে মাথা উঁচু করে ভারতে যাওয়ার কথা বলা হচ্ছে না, তখন আমরা মাথা উঁচু করে ভারতে যেতে পারতাম, কিন্তু আমরা অনেক দাবি আদায় করতে পারতাম। আলটিমেটলি যদি বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ হয়, আমি জানি না যে এখানে কোথায় বাংলাদেশের জয় আছে। আলোচনা আরও করবো, একটা প্রতিবেদন আছে সেটা দেখে আসছি। সিদ্ধান্ত বদলে বাংলাদেশে বিশ্বকাপে না খেললে ক্ষতি হবে ভারত এবং আইসিসিরও। বিজ্ঞাপনের বাজারে স্কটল্যান্ড আর বাংলাদেশের কোনো তুলনা হয় না, তাই ভিউয়ারশিপে যোগে বাংলাদেশের দর্শকদের বিশ্ব আসরের বাইরে রাখাটা হবে বোকামি। মন্তব্য কলকাতার দর্শকদের। খেলাকে রাজনীতির বাইরে রেখে প্রতিবেশীর সঙ্গে সহমর্মিতার সম্পর্ক উন্নয়নের দিকেও জোর দিয়েছেন তারা। বিশ্বকাপে বাংলাদেশ যাবে কি যাবে না এখনো নিশ্চিত নয়। আইসিসির বেঁধে দেয়া 24 ঘন্টা পেরোতে এখনো ঢের সময় বাকি। এর মাঝে আলোচনা হবে অনেক, ব্যাকডোর ডিপ্লোমেসির সুযোগটাও যে নেওয়া হবে না তা বলা যায় না নিশ্চিতভাবে। তবে কোনো কিছুতেই কোনো লাভ না হলে সামনে বাস্তবতাটা বড্ড জটিল। আন্তর্জাতিক সার্কিটে পথ চলা শুরু করবার পর এই প্রথম এমন এক বিদঘুটে পরিস্থিতিতে পড়ল দেশের ক্রিকেট, যেখান থেকে বের হওয়ার রাস্তাটা বড্ড সরু, টানেলের বিপরীত পাশটা অন্ধকারে নিমজ্জিত। কিন্তু ক্ষতিটা কি কেবলই একপাক্ষিক? বাংলাদেশ বিশ্বকাপে না খেললে কোনো ক্ষতি কি হবে না ভারত কিংবা আইসিসির?
কে কিভাবে ভাবছে তা নিয়ে ভাবতেই চান না কলকাতাবাসী। যে শহরের ভেন্যুতে খেলার কথা ছিল টাইগারদের, তারা পড়ছেন তামিম সাকিব জুনিয়রদের না দেখতে পারার আক্ষেপে। বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম বন্ধু জাগমোহন ডালমিয়ার উত্তরসূরিদের ভাবাচ্ছে ব্যবসায়িক ক্ষতির বিষয়টাও। তামিম ইকবাল যখন একটা সেঞ্চুরি করছে, আমি কি সেটা এনজয় করবো না? আমি নিজে সাকিবুল হাসানের সাথে গিয়ে ছবি তুলে এসেছি, টরন্টোতে খেলতে এসেছিলেন ওখানে। বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখলে যেটা মানে যিনি বলতে গেলে যুগপুরুষ ক্রিকেটে, ভারতীয় ক্রিকেটে, তিনি একজন বাঙালি, জগমোহন ডালমিয়া। উনি প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিলেন যাতে বাংলাদেশকে টেস্ট টিমে ইনক্লুড করা হয়। এখন ওনার আত্মাও শান্তি পাবেন না। আর যত আমরা ফ্যান্স আছি যারা বাংলাদেশ যদি পার্টিসিপেট না করে, একটা বিগ ভিউয়ারশিপ হারাবে, উইচ উইল এফেক্ট। ভিউয়ারশিপ না থাকলে কোনো স্পোর্টস টুর্নামেন্টই অ্যারেঞ্জ করা সম্ভব না, আপনি জানেন। লেটস টক বিজনেস, বি ভেরি অনেস্ট। খেলার সঙ্গে রাজনীতি মেলানোর আক্ষেপ এই ভূখণ্ডে বড্ড পুরানো। ভারত পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান থেকে এখন ভারত বাংলাদেশ, এই চলছে দক্ষিণ এশিয়ার ক্রিকেটে। কিন্তু ক্রিকেট পাগল সমর্থকদের দাবি, রাজনীতিটাকে মাঠের বাইরে রেখে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা হোক সহমর্মিতার। স্পোর্টস বা কালচার এগুলোকে পলিটিক্স থেকে দূরে রাখাই বেটার। এবং তার মানে এই নয় সেটা অ্যাফেক্টেড হয় সবাই, স্পোর্টসম্যান বা আর্টিস্ট। অ্যাট দ্য সেম টাইম ধরুন যারা দর্শক, অডিয়েন্স, তাদেরও তো ইচ্ছে থাকতে পারে রে ভাই। এবার প্রশ্ন হচ্ছে কিছু পলিটিক্যাল ডিসিশনস ক্যানট বি অ্যাভয়েডেড, ঠিক তো? এবং সেটাকে যদি অ্যামিকেবলি সেটেল করা যায় সেটা অনেকটা বেটার হয়। একটা দেশকে বয়কট করা, সেখানে একটা দেশের খেলতে না আসা, এটা খুবই দুঃখজনক আর কি। এটা আমি জানি না কিভাবে মিটবে। আমাদের মধ্যেও এই বিদ্বেষটা ছাড়িয়ে কবে আমরা এই খেলাগুলোকে আপনভাবে নিতে পারবো, এটাও আমি জানি না। তবে আমার মনে হয় যে আমি একজন খেলা প্রেমী হিসেবে, ক্রিকেট প্রেমী হিসেবে আমি এটুকুই চাইবো যে আমাদের মধ্যে এই বিদ্বেষটা না রেখে আমরা খেলাটাকে ভালোবেসে যদি আমরা সেই জায়গাটাকে যদি দেখতে পারি আর কি। এখনই আশা ছাড়ছেন না কলকাতাবাসী। সিদ্ধান্ত বদলে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে খেলতে আসবে ভারতে, এই স্বপ্নে বুঁদ তারা। সময় সংবাদ, কলকাতা। আবার যাচ্ছি আলোচনায়। রনি ভাই, দেখছিলেন প্রতিবেদন, ওপার বাংলা থেকেও কিন্তু তাদের কথাগুলো কিন্তু অনেক পজিটিভ। আসলে ক্রিকেটের সাথে রাজনীতিটাকে না মিলানোর, যদিও রাজনীতিটাকে আসলে তারাই মিলিয়েছে অনেকটা। আসলে ওইভাবে হয়তো বা গণমাধ্যমে আসে না রাজনীতি, মানে ক্রিকেটটাকে তারা রাজনীতির হাতিয়ারই তৈরি করেছে আসলে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার জন্য। এই জায়গাটা আসলে দর্শকরাও আসলে ভাবছে যে যাওয়া উচিত, খেলা উচিত। সরকার আসলে এই জায়গায় কি সিদ্ধান্ত আসলে, মানে এখন এই জায়গা থেকে যে কতটুকু সিদ্ধান্ত নিতে পারে, যেহেতু আউট অফ নো রিটার্নে চলে গিয়েছে সরকার? হ্যাঁ, এখন দেখুন, যদি বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হয় তো সিদ্ধান্ত বাংলাদেশের হাতেই এখন। এবং সেটা কিন্তু বুলবুল ভাই, মানে আমাদের বোর্ড প্রেসিডেন্ট, তিনি এই সময়টা চেয়ে নিয়েছেন। তিনি আইসিসি বোর্ড মিটিং আজকে বলেছেন যে ঠিক আছে, আমাকে আর 24 ঘন্টার সময় দাও বা একটা দিন সময় দাও, সরকারের সঙ্গে আমি কথা বলে দেখি। তার মানে বোর্ডের অবস্থাটা কিন্তু আমরা বুঝতে পারছি, বোর্ড কিন্তু ডেফিনেটলি চায় এখানে যেতে। প্লেয়ারদের কথা যদি আপনি চিন্তা করুন, প্লেয়াররা ডেফিনেটলি চায়। আপনি কালকে লিটন কুমার দাসের প্রেস কনফারেন্স যদি শুনে থাকেন, ডেফিনেটলি সেখানে তিনি সরাসরি বলতে পারেন না, কিন্তু তার কথায় স্পষ্ট ইঙ্গিত আছে যে তারা যেতে চায়। শান্ত তো বলেছেন যে আমরা প্লেয়াররা সবসময় চাই বিশ্বকাপে খেলতে। তিনি বলেননি যে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবো, কিন্তু ডেফিনেটলি তারা বিশ্বকাপ খেলতে চান। সো তাদের অবস্থান আমরা বুঝতে পারছি। এখন সরকারের সিদ্ধান্ত সরকারের হাতে, সরকার নেবেই। এখন একটা হতে পারে জনপ্রিয় সিদ্ধান্ত, আপনি কী নেবেন। একটা হতে পারে ক্রিকেটের দিক থেকে চিন্তা করলে, বৃহত্তর দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে কী সিদ্ধান্ত হওয়া উচিত। সো আমি মনে করি সেই চিন্তাগুলো মাথায় রাখা উচিত। দর্শকরা যেটা বলছিলেন, কলকাতার দর্শকরা ডেফিনেটলি তারা মুস্তাফিজকে দেখার জন্য এক্সাইটেড ছিলেন। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, এর মধ্যে আমি কলকাতায় গিয়েছি, বাংলাদেশের যখন উইমেন্স T20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেলো তখন কলকাতায় গিয়েছি। তারপরে বিভিন্ন সময় তো কলকাতায় যাওয়া হয়, ওদের সঙ্গে কথাবার্তা হয়, তারাও খুব এক্সাইটেড ছিল কলকাতায় মুস্তাফিজ খেলবে। আলটিমেটলি মুস্তাফিজের সঙ্গে যেটা হয়েছে বা যে প্রক্রিয়া হয়েছে, এটা মেনে নেওয়ার মতো না, কোনোভাবেই না। এটা আমি মনে করি সত্যিকার অর্থে যারা ক্রিকেট প্রশাসক, জাগমোহন ডালমিয়ার কথা বলছিলেন, তারা যদি থাকতেন, রাজ সিং দুঙ্গারপুর ছিলেন, তারা যদি থাকতেন, তাহলে কিন্তু এটা জীবনেও হতো না। সো সেটা মেনে নেওয়ার মতো ডেফিনেটলি না। কিন্তু বাংলাদেশে যেভাবে হ্যান্ডেল করছে তার প্রতিবাদে, বা যেভাবে জিনিসটা সিচুয়েশনটা হ্যান্ডেল করা উচিত ছিল, বাংলাদেশ সেভাবে ঠিকভাবে করতে পারেনি। সেখানে আমি মনে করি যে সত্যিকার অর্থে যদি ক্রিকেট সংগঠক থাকতেন, ক্রিকেট সংগঠকরা যদি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতেন, তাহলে ডেফিনেটলি এই সিচুয়েশন আজকে দাঁড়াতো না। সো আমি মনে করি যে ক্রিকেটকে এখানে প্রাধান্য দেওয়া উচিত, ক্রিকেট এবং ক্রিকেটারদেরকেই প্রাধান্য দেওয়া উচিত। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না, এটা আসলে আমরা এখনো পর্যন্ত কল্পনা করতে পারি না। কিন্তু যেহেতু মানে জয়শা অমিত শাহর সন্তান, সেই ক্ষেত্রেই কি আসলে তিনিও ওই ক্রিকেটটাকে বাবার রাজনীতির একটা হাতিয়ার হিসেবে মানে তুলে ধরেছেন? ভারতীয় বোর্ডটাকেও কি সেভাবে ব্যবহার করছেন কিনা, এটা তো প্রশ্নের অবকাশ নেই ডেফিনেটলি। এবং ক্রিকেট তো এই অঞ্চলে, শুধু ভারতে না, বাংলাদেশে, পাকিস্তানে, শ্রীলঙ্কা, সব জায়গায় বলুন, এই অঞ্চলে ক্রিকেট তো আসলে দেখুন অন্যান্য সব খেলাই কিন্তু হচ্ছে এই দেশগুলোর মধ্যে, তাই না? ভারত পাকিস্তানের মধ্যে অন্যান্য খেলা হয়,
ক্রিকেট হলেই সব ঝামেলা হয়। কারণ কি? কারণ ক্রিকেটটা তো আসলে শুধু খেলা না, এদের কাছে দেশপ্রেমের একটা হাতিয়ার, এই অঞ্চলে দেশপ্রেমের একটা হাতিয়ার। এটা একদম আমরা যতই বলি যে না ঠিক আছে খেলাকে রাজনীতির বাইরে রাখুন, কিন্তু এটা স্পষ্ট যে ক্রিকেট রাজনীতির হাতিয়ার। সো এইসব ক্ষেত্রে মুস্তাফিজকে নিয়েও কিন্তু সেটাই হয়েছে। তারা এটা কিন্তু আরও পরেও আইপিএল তো এখন অনেক বাকি, বিশ্বকাপের পরে গিয়েও মুস্তাফিজকে নিয়ে তারা এরকম করতে পারতো, মুস্তাফিজকে বাদ দিতে পারতো, কিন্তু তারা কিন্তু ওই যে সামনে ইলেকশন আছে সব কিছু মিলে তারা এটাকে রাজনীতির একটা হাতিয়ার বানিয়েছে। বাংলাদেশেও সেম জিনিসটা হচ্ছে যে পাবলিক ইমোশনটাকে কাজে লাগানো হচ্ছে, কিন্তু যে আলটিমেটলি সেটা উচিত না। দেখুন মানে মানে ক্রিকেট তো আমাদের জন্য একদম মানে আমরা অনেক কথাই বলি যে আমাদের দল বিশ্বকাপে ভালো করেনি, বড় ট্রফি আনেনি, তারপরও আলটিমেটলি ক্রিকেটটা আমাদের রক্তে মিশে আছে। ক্রিকেটটাই আমাদের সবচেয়ে বড় বিনোদনের উৎস, আমাদের হাসি আনন্দ কান্না সব কিছুরই একটা খোরাক। সেখানে যদি বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না পারে, এটা তো মানে আমরা একসময় ছিল বিশ্বকাপে খেলার জন্য আমরা কি করতাম, মানে হাপিত্তেশ করতাম, তাই না? সো এখন আমরা যদি বিশ্বকাপ খেলতে না পারি, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হবে। শেষ পর্যায়ে চলে এসেছি, একটু ছোট করে আসলে জানতে চাই যে আমরা আসলে বলছি যে ছোটোখাটো আর্থিক ক্ষতি হবে। ভারতের সঙ্গে যখন আপনি ভারতের মাটিতে খেলতে যাবেন না, দ্বিপাক্ষিক সিরিজগুলো থাকবে, ভারতের অনেক বড় একটা প্রভাব আছে আইসিসিতে। দীর্ঘমেয়াদে কী ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ? দীর্ঘমেয়াদী ক্ষতিটাই বেশি হবে বলে আমি মনে করি। দেখুন ডেফিনেটলি বাংলাদেশ যদি এখন ইন্ডিয়াতে না যায়, ইন্ডিয়া এই বছর বাংলাদেশে যে সিরিজটা হবে সেখানে খেলতে আসবে না। অনেকে ভাবতে পারে ইন্ডিয়া না আসলে কী যায় আসে, অনেকে দর্শক বলতে পারে, কিন্তু ইন্ডিয়া না আসলে আসলেই যায় আসাটা কি আর্থিক দিক থেকে বড় একটা ক্ষতি হবে। বাংলাদেশের যে হোম সিরিজগুলো হয়, অন্যান্য যত হোম সিরিজ হয় সবগুলোতেই কিন্তু বাংলাদেশকে লস করতে হয়। এটা অনেকেই জানেন না দর্শকরা। হ্যাঁ, আপনার টিভি প্রোডাকশন থেকে যে আয় হয় বা স্পন্সর থেকে, তার চেয়ে খরচ অনেক বেশি হয়। সো সেই ইন্ডিয়া সিরিজগুলো থেকে, ইন্ডিয়ার মতো মার্কিন সিরিজ থেকে বাংলা যে আয় হয় সেটা দিয়েই সব পুষিয়ে যায়। সেটা আয়টা হিউজ, অন্যান্য সিরিজের 10, 12, 20 গুণও অনেক সময় হয়ে থাকে। সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, যে কোনো দেশের ক্ষেত্রে, ইন্ডিয়া যে কোনো দেশে যায় সেখানে ওই আয়টা অনেক বেশি হয়। সো এটা একটা বড় লস হবে। আগামী বছর বাংলাদেশে এশিয়া কাপ আছে, এশিয়া কাপে ইন্ডিয়া যদি না আসে, এশিয়া কাপই হবে না, হয়তো অন্য কোথাও হবে। সো আপনি বুঝতেই পারছেন, যদি নতুন সরকার আসে, তারপরে যদি সিচুয়েশন চেঞ্জ হয়, তারা যদি কূটনৈতিকভাবে সেটা সামাল দিতে পারেন, সেটা তো তাদের হাতে, কিন্তু আরও অনেক বেশি মানে এই ক্ষতিগুলোর সংখ্যা আছে সামনে। নিশ্চয়ই এই সমস্যার একটা মানে ভালো সমাধান হোক, সেটা আমরা আসলে প্রত্যাশা করি। সময় শেষ হওয়ার কারণে আসলে আলোচনা দীর্ঘায়িত করতে পারলাম না। ধন্যবাদ আপনাকে আসলে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। চ্যাম্পিয়ন্স লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা, লিভারপুল ও চেলসি। সবগুলো ম্যাচ মাঠে গড়াবে আজ রাত 2টায়। লা লিগায় দারুণ ছন্দে থাকলেও ইউসিএলে ভালো অবস্থানে নেই স্প্যানিশ জায়ান্টরা। পয়েন্ট টেবিলের 15তে আছে কাতালান ক্লাবটি। গ্রুপ পর্বে দুর্বল স্লাভিয়া প্রাগের মুখোমুখি হবে দলটা। এই ম্যাচে যে কোনো মূল্যে জয় চায় বার্সা। লিগে নিজেদের শেষ ম্যাচে হারের ক্ষত পেলেও এবার ঘুরে দাঁড়াতে চায় দল। এদিকে লিভারপুল মাঠে নামবে মার্সের বিপক্ষে। পিএলে যাচ্ছে তাই অবস্থা আর্নে স্লট বাহিনীর। তবে ইউসিএল একটা জয়ের জন্য মুখিয়ে দলটা। জাতীয় দলের ডিউটি শেষে দলে ফিরেছেন মোহাম্মদ সালেহ। দিকে একই দিন চেলসি লড়বে পাফোস এফসির বিপক্ষে। অপেক্ষাকৃত কম শক্তিশালী পাফোসের বিপক্ষে জিতে এগিয়ে যেতে চাইবে ব্লুজ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপ ইস্যুতে মিরাকেলের অপেক্ষায় বিসিবি। পূর্ণ সদস্যদের ভোটাভুটিতে হারল 14-2 ব্যবধানে। খেলতে হলে যেতে হবে ভারতে, জানালো আইসিসি 24 ঘন্টার আলটিমেটাম। আর্থিক লোকসান হলেও নিরাপত্তা ইস্যুতে আপোষ নয়, ভারতের পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। মন্তব্য উপপ্রেস সচিবের। আইসিসির ভূমিকা প্রশ্নবিদ্ধ। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ শিবল। প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।